চলে গেছে 7টা দিন, আর ক্যালেন্ডারের পাতায় আবারও শুক্রবার। আর শুক্রবার মানেই ভূত এফএম, আর ভূত এফএম মানেই নতুন নতুন সব ঘটনা, গা শিউরে ওঠার মতো। ভূত এফএম মানেই বৃষ্টি, ভূত এফএম মানেই ভেজা রাস্তা, ভূত এফএম মানেই ভেজা পথঘাট, এবং ভূত এফএম মানেই অসংখ্য লিসনার। যাই হোক, ভূত এফএম এ সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রাসেল। এবং সুতরাং যেটা নিয়ে যে ঘটনা দিয়ে একদম আজকে শুরু করেছিলাম, নানা শেষ বয়সে, এবং নানা তিনি বেশি দিন হয়নি মারা গেছেন। তিনি আপনার নানা তো উনি তো বিজনেসম্যান ছিলেন। হ্যাঁ, তিনিও খুবই প্র্যাকটিক্যাল একজন মানুষ। ওনার তো এরকম সব বানিয়ে বলা, তিনি খুবই প্র্যাকটিক্যাল একজন মানুষ ছিলেন। এবং তিনি এককালে আপনার কোন ক্লাবটা ঠিক আমি জানি না, তিনি ফুটবল খেলতেন। আচ্ছা আচ্ছা, সেই সময়ে অনেক আগে তিনি একটা ক্লাবের ফুটবলার ছিলেন, এবং তার পাশাপাশি তিনি বিজনেস করতেন, ফ্যামিলি বিজনেস। সেটা তার পাশাপাশি এখন তার পরের যে ঘটনাটা, সেটা হচ্ছে কি একদম রিসেন্ট, আমার মায়ের এবং আমার মায়ের খালাদের ঘটনা আমি সেটা বলছি। সেটা হচ্ছে আপনার জেনারেশন টু জেনারেশন চলছে সেই কাহিনীগুলো। আচ্ছা, এখন নেক্সট যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে আপনার খালারা যখন ছোট, তখন খালা, বড় খালামণি, আমার সেজো খালা আর আমার বড় খালা, তারা দুইজন শুয়েছিলেন। আচ্ছা, এখন হঠাৎ করে আমার খালা ঘুম ভেঙে গেল। তিনি ঘুম ভেঙে উঠে প্রথমে নড়াচড়া করছেন না, স্টিফ হয়ে শুয়ে আছেন। তিনি দুইজন মানুষের কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন, খুবই স্পষ্ট। তিনি দুইজন মানুষের কথা শুনতে পাচ্ছেন, দুইজন মহিলার কথা। এবং তারা কি বলছে আমি সেটা বলি, সেটা মোস্ট ইন্টারেস্টিং। তারা বলছে যে কয়জন আছে? 2 জন। আচ্ছা, একটাকে নিব, একটাকে উঠা। আচ্ছা ঠিক আছে, একটাকে উঠাবো। জাস্ট এই 4টা বা 5টা, এরকম 5টা কথা। এটাই কি রিপিট করছে বারবার? রিপিট না, জাস্ট 5টা কথা। আচ্ছা, 5টা কথা গ্যাপ দিয়ে 5 জন কনভারসেশনের মতো আচ্ছা কথা বললো। বলার পর খুব ভয় পেয়ে গেছে, কার কথা বলতেছে, কি বলতেছে, বাট তারপর আর কিছু নাই, শেষ। এবং সেই সময়টা খুব স্পষ্ট ভাবে, তখন ঘুমাচ্ছিলেন না, খুব স্পষ্ট হয়ে জেগেছিলেন। এবং তারপরে তিনি বাকি সবাইকে জানান কথাটা, কিন্তু সবাইকে না, জাস্ট বড় খালাকে জানান, বাট বাকি কাউকে জানানো হয়নি। তার 2 দিনের মাথায় একটা কাহিনী ঘটে। আচ্ছা, সেটা কাহিনীটাকে আরো বেশি ভয়াবহ করে তোলে। ব্যাপারটা হচ্ছে এরকম, আমার বড় মামা আছেন একজন, তাদেরই বড়। এখন তিনি, তার বড় মামা আমার বড় মামা আর কি, তাদের ফ্রেন্ডদের নিয়ে সেই বাসার ছাদটা আবার খুব সুন্দর, আপনার এরকম একটা বাংলো, এরকম বাসার ছাদটা খুব সুন্দর হয়, আপনার পিলার দেওয়া ছাদটার মধ্যে। সেই ছাদের মধ্যে বসে ফ্রেন্ডরা সহ গল্প করছিলেন। এখন অনেকটা এরকম একটা সিঁড়ির মতো ছিল, সেই সিঁড়ির মধ্যে বসে, একটু গ্রাজুয়ালি নামার মতো সিঁড়ি, ওখানে বসে গল্প করছিলেন, উপরে নিচে বসে। এখন হঠাৎ করে আমার বড় মামা ফিল করলেন, একটা এক্সিস্টেন্স, আপনারা যেমন বলেন যে এক্সিস্টেন্স ফিল হয়, একটা সামথিং, একটা সিক্স সেন্স আমাদের বলে যে কিছু অ্যারাউন্ডে কিছু একটা ঘটছে, এরকম একটা সিক্স সেন্স। একটা সিক্স সেন্স তার ফিল হলো যে তার পাশে, বাম পাশে, ডান পাশে এবং তার মাথার কাছে 3 জন ব্যক্তি আছে। এটা উনি তার সেন্স হচ্ছে, কিন্তু তার ফ্রেন্ডরা কেউ কিছু সেন্স করতে পারছে না। তিনি তারপর স্পষ্ট ভাবে 3টা কথা শুনলেন। আচ্ছা, এক্ষুনি উঠায় নিব, এখনই উঠায় নে, একজন একজনকে বলতেছে। এবং এই যে একই ঘটনা 2 বার ঘটলো, কিন্তু 2 জায়গায়। এখনই উঠায় নিব, 2 দিনের ব্যবধানে। এখন তার পরবর্তীতে বড় মামা খুব বেশি, তখন কিন্তু বড় মামা জানেন না এই ব্যাপারটা, খালার ব্যাপারটা জানেন না, তখনও জানাজানি হয়নি। এখন তিনি খুব তাড়াতাড়ি করে চলে আসছেন এবং ফ্রেন্ডদেরকে বিদায় করে দিয়েছেন। তারপরে তিনি এসে সবাইকে খুবই প্যানিকের সাথে ব্যাপারটা বললেন। তখন সেজো খালা বলল, জিনিসটা তো আমার সাথে 2 দিন আগে হয়েছে, আমি তো বলিনি। এবং একই ডায়লগ, একই রকম, একই, পুরোপুরি একই না, বাট মোটিভটা একই। উঠায় নেওয়ার ঘটনা থেকে আমার একটা জিনিস ফ্ল্যাশব্যাক হচ্ছে, যে আপনার সেই একই জিনিস কিন্তু হয়েছিল আপনার প্রায় 100 বছর আগে, সে উঠায় নেওয়া, উঠায় না। এখন সেই আমি আসলে কোনো কিছু প্রেডিক্ট বা গেস করতে চাই না, এবং ব্যাপারটা হচ্ছে এখানে সবচাইতে বড় যে ব্যাপারটা, ভয়ের কারণ, সেটা হচ্ছে যে আমরা দেখেছি যে আগে এরকম ঘটনা হয়েছে এবং সেই ঘটনার রেশ ধরে মানুষ হারিয়েও গেছে। সুতরাং এটা একেবারে যে উড়িয়ে দেওয়ার মতো একটা বিষয় সেটা না, কারণ ফ্যামিলিতে এরকম ঘটনা ঘটেছে, সেটাই কন্টিনিউয়াসলি এটা হচ্ছে। সুতরাং আমার কাছে মনে হচ্ছে যে ব্যাপারটা যথেষ্ট ভয়ঙ্কর। তো এটা কি কত রিসেন্ট ঘটনা? এটা খুব বেশি রিসেন্ট না, এটা আপনার হয়েছে অলমোস্ট 30 ইয়ার্স। তারপরে কিছু হয়নি? তারপরে হয়েছে, আমি বলছি
তারপরে ব্যাপার কিছু হয়েছে? না ওই উঠে নেওয়ার ব্যাপারে ওই সময় আপনার জানাজানি হয়ে যাওয়ার পর আর কিছু হয়নি। আচ্ছা, এখানে আমরা দুটো SMS পরে আবার তারপরে যাচ্ছি। সেটা হচ্ছে সামি আমাদের SMS করে বলেছেন যে একজন লোক তাদের ওইখানে গাছে ঝুলে সুইসাইড করেছিল এবং অবাক করা বিষয় হচ্ছে তারা দুই বন্ধু মিলে সেই গাছটার নিচে ওই ভদ্রলোককে আবার দেখেছেন। তো এটা হতেই পারে, এটা মানে যেহেতু জানেন যে ওই গাছের নিচে এরকম মানে যে দেখতে পারেন হ্যালুসিনেশন। তারপরের এসএমএসটা আমি কি বলবো, অর্ণব আমাদের SMS করে লিখেছেন যে তার বাবা 5 বছর আগে মারা গেছে এবং তার বাবা মারা গিয়েছিলেন সন্ধ্যা 7:55 এবং সেই দিনের পর থেকে এখন পর্যন্ত প্রত্যেক দিন তিনি ঠিক ওই একই সময়ে তার বাবাকে দেখতে পান। মানে ব্যাপারটা খুবই এবং মানে এবং তিনি মনে করেন যে আসলে কিছু একটা তার বাবা তাকে বলতে চান, সেটা তিনি অতদূর পর্যন্ত যেতে পারেন না, কিন্তু একই সময় দেখেন এবং একই সময় মনে হয় যে কিছু একটা বলবেন তাকে, এরকম একটা ব্যাপার ঘটনা ঘটে। যে ভদ্রলোক যিনি যে বাবা মানে 5 বছর আগে মারা গিয়েছেন। তো পৃথিবীতে অনেক এরকম অদ্ভুত ঘটনা ঘটে। আর আপনাদের যদি এরকম ঘটনা থাকে তাহলে শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিন 9840 নম্বরে। আমরা পরের গল্পে চলে যাই। ওইখানে কি তোমরা এখনো থাকো? হ্যাঁ, আমরা এখন থাকি না, আমরা এখন থাকি পরিবাগে। আপনার হাতিরপুলে ওখানে মোতালেব টাওয়ার যেটা আছে সেখানে থাকি। বাট আপনার আমার ছোটবেলাটা ওখানে কেটেছে। আচ্ছা আচ্ছা। আমরা ফার্স্টে যখন ইরানে থাকতাম, আমার আব্বু আম্মু প্রথম ইরানে চলে গিয়েছিলেন কিছু বছর। আমার আম্মু দুজনই ডাক্তার। আচ্ছা। এখন ইরান থেকে আসার পর আমরা কিছু বছর ওখানে ছিলাম। আচ্ছা। তখনকার কিছু এক্সপিরিয়েন্স আমার পরের কাহিনীতে আসছে, আমি বলছি। আচ্ছা, দেন তারপরে যেটা হয় আপনার সেই ব্যাপারটা ওখানেই শেষ। আপনার কেউ উঠায় নেওয়া হয়নি, এটা একটা মানে খুবই ভাগ্যের ব্যাপার যে কিছু হয়নি। তারপরে যেটা হয় আপনার এরকম কিছু কাহিনী আমার আম্মুর সাথে হয়, আমার নিজের মার সাথে। সেটা আমি বলছি। আপনার পুরোপুরি এটাকে লিঙ্ক আপ করা যাবে না, বাট কাছাকাছি। সেটা হচ্ছে আপনার বাসা থেকে বের হয়ে বাসার সামনেই আপনার একটা ফুলের বাগান ছিল। মানে বাসার সামনে বলতে কি বাসা থেকে বের হয়ে, আচ্ছা মানে একদম পুরো কম্পাউন্ড থেকে কম্পাউন্ড থেকে আমি যেটা বলছিলাম পেয়ারা বাগান, সেটা বাসার ভিতরে। বাসার কম্পাউন্ড থেকে বের হয়ে একটা মানে ফুলের বাগানের মতো আছে, ওখানে বেলি ফুল পাওয়া যেত অনেক, মানে হতো আর কি। এখন ওটা আবার অন্য মালিকের ছিল। এখন এরকম দুষ্টুমি করে মাঝে মাঝে বেলি ফুল তুলে আনতো আমার মা খালা। এখন মায়ের সাথে আমার সম্পর্কে একজন খালা আছেন, পলি খালা, তিনি যেতেন। এখন অনেক ছোট মোটামুটি, এখন তিনি গেছেন। এটা আবার সেই কাহিনীর আগের কথা। আচ্ছা, কিছু আগের কথা। এখন তারা দুজন মিলে গেছেন, এখন বাসা ঠিক কাছে একদম সামনে তারা দুজন গেছেন। এখন হঠাৎ করে তখন হচ্ছে গিয়ে আপনার অনেক সকালবেলা, একদম সকাল 6টা-7টার দিকে। তখন আপনারা যাওয়ার পরে হঠাৎ করে দেখে একজন মহিলা, সেই সময় সাধারণত কেউ থাকে না, একজন মহিলা সাদা শাড়ি পরা, আচ্ছা লাল রঙের পাড়, সাদা শাড়ির সাথে লাল রঙের মানে বড়দের শাড়ি বা এরকম টাইপের, আমার ধারণা নেই এসব, হতে পারে, জানি না। সেই রকম একটা শাড়ি পরে একজন সাদা রঙের শাড়ি পরা একজন মহিলা, বৃদ্ধা মহিলা, তিনি হাঁটছেন। কিন্তু মানে যখন নাকি একটু মানে ভালো করে পর্যবেক্ষণ করলেন, সবচেয়ে মানে ভয়াবহ ব্যাপার যেটা, তিনি মাটিতে হাঁটছেন না, মানে প্র্যাকটিক্যালি ওয়াজ ফ্লোটিং। ওকে, মানে পাটা উপরে, মাটি থেকে উপরে, এয়ারের মধ্যে। জি, মানে গ্র্যাভিটির কোনো ই নেই আর কি, আপনার জাস্ট হাঁটছে। এখন এরকম করে যখন তাকালেন, তখন সেই মহিলা ঘুরে তাকালেন। আচ্ছা, ঘুরে তাকানোর পর আপনার যখন নাকি এরকম মানে খুব ভয় পেয়ে গেছেন, ভয় পেয়ে যখন ব্যাক করলেন, তাদের পিছু পিছু আসতে শুরু করছিলেন। কিন্তু যখন নাকি বাসায় ঢুকে গেছেন, কোনো একটা কারণে সে ওখানে থেমে গেছে। আচ্ছা আচ্ছা, মানে নর্মালি যা হয় যে ফলো করেনি। তারপরে অন্যদিকে একটা জায়গা ছিল অন্ধকারের মতো, সেই জায়গায় চলে গেছে সে। মানে সেটাকে আসলে কিভাবে আমি ব্যাখ্যা করি আমি জানি না, মানে কেন তিনি চলে গেলেন, মানে ওই জায়গাটা তো আসতেই পারতেন। মানে এটা কি এমন হতে পারে না যে অন্য কোনো জিনের টেরিটরি বা এমন কিছু কি মানে বলা যায় যে কাছাকাছি আসেন না? ডেফিনেটলি, মানে যেমন তোমার বাসায় আমি সেটাই মানে হঠাৎ করে মানে এমন ভাবে যেন মানে শক খেলেন, থেমে গেলে চলে গেলেন, কিছুই করলেন না। ফার্স্টে ফলো করছিলেন, বাট চলে গেলেন। বুঝতে পারছি। আচ্ছা, দেন এটা আসলে মানে ওরকম ভাবে লিঙ্ক আপ করার মতো কিছু না, বাট এরকম একটা কাহিনী হয়েছে। দেন আপনার সেই এত কিছু যে হলো, তোমাদের ওই বাসায় কি বাঁধে দেওয়া হয়নি? আসলে আমি ঠিক বলতে পারছি না, এটা বা দেওয়া হতে পারে,
না বাঁধ হ্যাঁ এটা একটু জেনে নিন। বাঁধ দেওয়ার ব্যাপারটা আমার কাছে মনে হয় মানে ঘটনাগুলো একের পর এক ঘটছে তো, সুতরাং এটা একদম যে আমি মাথা থেকে ইরেজ করে দেবো বা এরকম এরকম কোনো ব্যাপার না কিন্তু। এটা তোমার মামা যখন দেখেছিলেন ওটা কত বছর? 30 বছর আগে? 30 বছর, হ্যাঁ 30-40 বছর। মা দেখেছিলেন আরো আগে, অলমোস্ট 50 ইয়ার্স। সো এই লাস্ট 30 ইয়ার্স এর এক্সপেরিয়েন্স, সেটাই বলছি আমি, তোমার নিজের পার্সোনাল? আমার এবং আমার বোনের। অলরাইট, আচ্ছা দেন তারপরে আপনার সেকেন্ড পার্টটা শেষ, এবার আমি আমার থার্ড জেনারেশন, দ্যাট মিনস থার্ড পার্টে আসি। আপনার আমরা যখন মানে ইরান থেকে আসার পর ওখানে মানে থাকা স্টার্ট করলাম মানে কিছুদিন, তখন প্রায় আমরা 10 বছরের মতো ছিলাম ওখানে, 10 থেকে 12 বছরের মতো ছিলাম ওখানে। তার মাঝখানে আপনার আমাদের একটা মানে বংশ পরম্পরায় তো অনেক কিছুই ট্রান্সফার হয়। এখন তখন কি হয়েছিল, আপনার ওই বিল্ডিংটা যেখানে ছিল তার পাশে একটা উঠানের মতো জায়গা ছিল, সেই পেয়ারা বারান্দার পাশে আর কি, সেখানটাতে একটা 3 তলা বিল্ডিং তোলা হয়েছিল। আচ্ছা, মানে আপনি জানেন এখনো মানে পুরান ঢাকায় মানে রেগুলারলি এরকম বিল্ডিং এর মধ্যে তোলা হচ্ছে, অনেক বড় বড় বিল্ডিং, 6 তলা 7 তলা, মানে 3 তলা একটা বিল্ডিং তোলা হয়েছিল জাস্ট আমাদের জন্য। এখন সেখানটাতে আমরা ছিলাম, তার পাশে আপনার পেয়ারা বারান্দাটা। আচ্ছা, এখন আরো কিছু ব্যাপার বংশ পরম্পরায় চলে আসছিল, যে আপনার একটা আলনা, মানে যেটা নিয়ে আমার এই নেক্সট স্টোরিটা, সেটা হচ্ছে একটা আলনা মানে যেখানে কাপড় রাখে আর কি। রাইট। এখন সেখানে সেটা খুব কারুকাজ করা একটা আলনা, মানে অনেক পুরানো, অলমোস্ট এটা আমি ঠিক জানি না আসলে এটার কত উৎপত্তি, কত অ্যান্টিক হয়ে গেছে, একদম অলমোস্ট অ্যান্টিক টাইপেরই। এখন এটা আমার দেওয়া হয়েছে কি আমার বোনকে, বড় বোনকে, আমার বড় বোন আছে, এখন সেই বড় বোনকে দেওয়া হয়। এখন বড় বোনের রুমে ওটা থাকতো। আচ্ছা, এখন সেই বড় বোনের রুমে সেই কাপড় টাপড় নর্মালি মানে কাজে ইউজ করতো, কিন্তু মানে আপনার ফার্স্টে খুব একটা সমস্যা হয়নি। আপনার আজ থেকে প্রায় এটা 6-7 বছর আগের কথা, তখন 6-7 বছর না আরো আগে, 10 বছর আগের হবে, সেই টাইমটার কথা বলছি। হঠাৎ করে কি হয়, আপনার যখন নাকি শুয়ে থাকে বা পড়তেছে এমন একটা টাইমে, পড়ার টাইমে আপনার সন্ধ্যার দিকে 7-8টার দিকে, হঠাৎ করে আল্লাহর কাছ থেকে, আল্লাহর থেকেই যে উৎপত্তি এটা আমি মানে দাবি করা সম্ভব না। আচ্ছা, সামথিং আল্লাহর কাছাকাছি কোনো জায়গা থেকে একটা মেয়ে, বাচ্চা মেয়ে কাঁদতেছে, এমন একটা সাউন্ড আমার বোন পায়। আমার বোনের রুমে ছিল এটা। ওকে, এটা যখন আমাদের সাথে শেয়ার করে আমরা খুবই ভয় পাই, বিকজ আমার আম্মু আবার মানে খুবই ভয় পায় এসব ব্যাপার নিয়ে, মানে যেহেতু চলে আসতেছে একবার, মানে আবার যখন দেখা দিচ্ছে, এটা কিন্তু আপনার মাঝখানে একটা বড় টাইম গ্যাপ ছিল, একদম অনেক বড়, একটা বড় টাইম গ্যাপ ছিল। লাস্টে যেটা হয়েছিল সেটা হচ্ছে গিয়ে মানে কিছু জিনিস শোনা যেত, আপনার নানার কথা আমি আগে বলেছি, সেই নানার লাস্ট টাইমটা আর এইটার ফার্স্ট টাইমটা অলমোস্ট কাছাকাছি। আচ্ছা, এখন সেই ব্যাপারটা তখন মোটামুটি অত বেশি আমাদের এটা নিয়ে মাথা ব্যথা ছিল না, বিকজ লাস্ট টাইম ওই কিছু দেখা, নানার কিছু জিনিস দেখা এবং তার দাবি করা যে তিনি কথা শুনতে পাচ্ছেন এবং তিনি দেখতে পাচ্ছেন, তাকে বিভিন্নভাবে কন্ট্যাক্ট করার চেষ্টা করছেন, বিভিন্ন রকম এক্সিস্টেন্স, সেটা তিনি যখন দাবি করছেন সেই সময়টার কথা। এখন সেই সময়টা ওটা শুনে আমরা খুব বিচলিত হই, কিন্তু আম্মু মানে ফার্স্টেই যেটা করে সেটা হচ্ছে কি আলনাটা সরিয়ে দেখে যে ওখানে কোনো মানে বিড়াল বা কোনো কিছু ঢুকে গেছে কিনা, কারণ অনেক সময় বিড়াল কান্না করলে মনে হয় যে একটা মেয়ে কাঁদতেছে, বাচ্চা মেয়ে কাঁদতেছে, অনেক সময় এটা হয় আমাদের, একটা বাচ্চা কাঁদতেছে। এখন সেটা করে দেখে কোনো বিড়াল নেই, কোনো বিড়াল এক্সিস্টেন্স নাই ওখানে, কিছুই নাই, আমাদের বাসায় কোনো বিড়াল নাই। তারপরে কি হয়, আলনাটাকে সরায় রাখা হয়। আচ্ছা, আপনার কয়েকদিনের মাথায় আবার সেম কাহিনী, বা সেবার রাত্রেবেলা 12টার পরে ঠিক একই রকম একটা বাচ্চা মেয়ে কাঁদতেছে ওই জায়গাটা থেকে। কোনো নাই, তুমি কাছে যাও যেখানেই যান সেখানে কোনো নেই, ওখান থেকে মনে হচ্ছে একটা সাউন্ড আসতেছে, বাট ওখানে গিয়ে যদি চেক করা হয় কিছু নাই, বাট একটা সাউন্ড মনে হচ্ছে। এটা এখন সবাই পাচ্ছে আস্তে আস্তে? সবাই না, ওটা আমার বোনই, বাট আমার বোন যখন সবাইকে ডেকে নেন তখন আর কিছু থাকে না। আচ্ছা, আমার বোন পাচ্ছেন। এখন ব্যাপারটা মানে আপনার বোন পাচ্ছে, এই ব্যাপারটা পুরোপুরি উড়িয়ে দেওয়া যেত যে একটা মানে হয়তো তার ভুল হচ্ছে বা কিছু, কিন্তু উড়িয়ে দিতে পারছি না এই জন্য যে আপনার ফ্যামিলিতে এই ঘটনাগুলো আগেও ঘটেছে, এই জন্য ব্যাপারটা একটু সিরিয়াস। দেন তারপরে যেটা হয়, আপনার আমার মানে বোন যেটা করেন যে এটা আপনার চলতে থাকে বেশ কিছুদিন, কিন্তু তারপর ওটাকে ইগনোর করতে থাকে, মানে আমরা আমাদের ফ্যামিলিও বলতে থাকে যে এটা আসলে পুরোপুরি মনের ভুল হতে পারে। এখন সেই কারণে সে ইগনোর করতে থাকে ব্যাপারটা, বাট পরে আস্তে আস্তে মানে কয়দিন মানে 1 বছর বা 2 বছর ছিল, তারপর এটা বন্ধ হয়ে যায়। দেন আপনার যেটা হয় সেটা হচ্ছে আপনার আমার বোন যখন মানে শুয়ে থাকে, এবং এটা আমার নিজের এক্সপিরিয়েন্স, আমিও সেম জিনিসটা পাইছি। আমার বোনের রুমটা আর পাশের রুমে হচ্ছে আমার রুম, মানে এই এক্সপিরিয়েন্সটা মানে খুবই লোমহর্ষক। আমি আসলে মানে বলে এটা কি কতখানি বর্ণনা করতে পারবো আমি ঠিক জানি না, মানে আমার এখন মানে চিন্তা করেই খুব ভয় লাগে। একটা টাইম আমি খুব ভয় পেতাম এটা নিয়ে, যে আপনার যখন মানে শুয়ে থাকি, এটা আমাদের দুজনের এক্সপিরিয়েন্স, শুয়ে থাকি হঠাৎ করে মানে মনে হয় সেই এক্সিস্টেন্স, সামওয়ান ইজ অ্যারাউন্ড মি অর মাই সিস্টার। এখন তখন আমি মানে আমার ফার্স্টে যেটা হইতো যে আমি খুব খুব ভয় পেয়ে যেতাম, বাট মানে জিনিসটা কি হয়, আপনার এক্সপিরিয়েন্সটা হওয়ার পর
ফার্স্টে কিছু হয় না, কোনো শব্দ নাই, কিছু নাই, জাস্ট একটা মানে কিছু একটা ফিলিংস যে আমার চারপাশে কিছু একটা আছে। তখন আমি মানে কিছুক্ষণ কনসেন্ট্রেট করার পর একটা সাউন্ড শোনা যায়। সাউন্ড হচ্ছে এরকম একটা আপনার একটা গাঢ় ব্রিথ, ডিপ ব্রেথ। দ্যাট মিনস নট আ কনস্ট্যান্ট, মানে আমরা জেগে থাকে যেভাবে একটা নর্মালি ব্রিথ করি সেরকম না, মানে একটা ডিপ ব্রেথ বাট স্লো ব্রেথ। দ্যাট মিনস এটা কিন্তু খুবই সিরিয়াস, অলমোস্ট বাট জিনিসটা হচ্ছে কি আপনার ক্লিয়ারলি মনে হয় এটা কিন্তু অনেক জায়গায় এই জিনিসটা দেখা যায় এবং স্টার্টিং এ ব্যাপারটা এরকমই থাকে এবং জীবন ভাই মানে আমি আমার কাছে মনে হয় তাই না একদম মানে বলেছিলাম যখনই ব্রিথ এবং ব্রিথের ব্যাপারটা সব জায়গাতেই আছে এবং আমরা যদি এরকম যে যে কোনো কিছু ঘোস্ট নিয়ে যদি কোনো কিছু পড়তে যাই বা কিছু একটা সেখানে প্রথমেই লেখা আছে যে এরকম বাতাসের মতো একটা ব্যাপার থাকে, যে নিঃশ্বাসের মতো একটা। বিশেষ কি আমার যতটুকু মনে হয় আমি যদি সাইন্টিফিকলি বলতে চাই এটা মোর অফ ডিসপ্লেসমেন্ট অফ এয়ার যখন ওরা আসে। Let's not talk science. Okay, taking your role. আচ্ছা ভাইয়া আমি কন্টিনিউ করবো। আচ্ছা দেন মানে যেটা হয় মানে অলমোস্ট কিছুক্ষণ মানে শুনলে বোঝা যায় যে যেটা মনে হয় আমার কাছে আমার ঠিক পাশে একজন ঘুমিয়ে আছে, মানে ডিপ ব্রেথ বাট লো ব্রেথ, মানে জিনিসটা থেকে মানে নট স্নোটিং, নাক ডাকা না, বুঝতে পারছি, নাক ডাকা না, মানে এটাকে নাক ডাকার সাথে মিলাই ফেলে ভুল হবে, মানে কোনো শব্দ হচ্ছে না কিন্তু মানে খুব আস্তে আস্তে একটা নিঃশ্বাসের মতো সাউন্ড, বাট এটা আপনি পরিষ্কার শুনতে পাচ্ছেন। এখন আমি পরিষ্কার শুনতে পাচ্ছি, আমি মানে খুব ভয় পেয়ে যাই, দেন ফ্যান বন্ধ করে দিলে জিনিসটা আরো ক্লিয়ার শোনা যায় এবং আমি তখন ভাবতেছি যেটা নিশ্চয় আমিই করতেছি। আচ্ছা, এবং আমার বোনও মানে এরকম করে করছে যে আমি কি করছি একদম স্টিফ, মানে উইদাউট এনি ব্রিদিং একদম পুরো বন্ধ করে দিয়ে স্টপ করে দিচ্ছি যে দেখি আবার শোনা যায় কিনা। ছিল ওকে সাউন্ডটা ছিল, মানে আমি টেরিবলি ভয় পেয়ে গেছিলাম এটা শুনে, মানে খুবই ভয় পাইছিলাম এবং আমার বোনও এটা শুনে খুব ভয় পাইছিল, মানে সেম জিনিস, মানে অলমোস্ট সেম, মানে কিছু মানে সাউন্ডের ব্যাপারটা হয়তো কিছুটা আমরা এগ্রি করি না, বাট কাহিনী দুইটা অলমোস্ট সেম। এটা কি পরিবার না ওখানেই? না ওখানেই। আচ্ছা আচ্ছা, পরিবারে এরকম কিছু হয়নি। আচ্ছা বাসা আছে যেটা মানে যে কিনে whoever is the owner, direct owner dies after 3 months। পরিবারে? হ্যাঁ। Oh my God. হ্যাঁ, তো এখন এই বাসাটা ইয়েতে বিরাট একটা। আমরা এক্সাক্ট লোকেশনটা কেউ যদি কাউকে পছন্দ না করে তাদেরকে আমরা অ্যাড্রেসটা দিয়ে দেবো। ভাইয়া আমি একটু জানতে চাই, এটা আমার বাসা ওখানে, আমি জানতে চাই। ওকে আমি তোমাকে পরে বলা যাবে। হ্যাঁ, জিনিস হচ্ছে কি তুমি একবার ইনফ্যাক্ট আমাদের ওয়ান অফ দ্য ফার্স্ট শোজ তুমি বলেছিলে যে তোমারও এরকম এক্সপেরিয়েন্স হয়েছে যে শুয়ে আছি তখন এবং এই ব্রিদিংটা হচ্ছে এবং আমি বুঝতে পারছি যে মানে খুব গভীর একটা একটা এবং এই জিনিসটা হচ্ছে ইদানিং যেটা হচ্ছে যে সেই জিনিসটা চেঞ্জ হয়ে গেছে। আমি জানি না, আমার বাসায় কিন্তু আসলে ইনফ্যাক্ট সবার যাওয়ার মনে সময় হয়ে গেছে। আমার বাসায় এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে বিভিন্ন জায়গায় যে বললাম যে শব্দ পাওয়া যায়, ধুপ ধুপ করে শব্দ হয়, তারপরে বিভিন্ন জায়গায় খুব জোরে জোরে শব্দ, এবং শব্দটা হয় কখন খুবই অদ্ভুত ব্যাপার যে আমি যখন টিভি দেখি বা কোন একটা মুভি দেখছি সেই সময় হচ্ছে যাতে আমার পুরোপুরি কনসেন্ট্রেশনটা মুভির দিকে, হঠাৎ করে শব্দটা পেলাম এবং ওই সময় ওই শব্দটা পাওয়ার কথা না, আমি শব্দটা একদম পুরোপুরি চিনে গেছি এবং এক এক সময় এক এক জায়গা থেকে হয়। জাস্ট সাউন্ডটা আবার নামিয়ে দেওয়ার পর যখন কনসেন্ট্রেট করি তখন শোনা যায় না এবং আমার কাছে মনে হয় যে আমার ওপরের ফ্লোরে কেউ নাই কিন্তু ওপরের ফ্লোর থেকে সাউন্ড আসছে, এরকম কিছু একটা মনে হয় যে ওপরের ফ্লোর থেকে সাউন্ড আসছে। এবং গত রাতে আমি জানি যে আমার বাসার নিচের তলায় কেউ থাকে না, কারণ একটা পাশে থাকে আর একটা পাশ পুরোই ফাঁকা এবং দুটো ইউনিট, সেই ইউনিট আমার ঠিক ফ্লোরে আমি যেখানে বসে বসে মুভি দেখছিলাম তার নিচে মনে হচ্ছে কেউ মানে ভারী একটা কিছু দিয়ে ধুপ করে নিচ থেকে মারছে, এরকম একটা শব্দ হচ্ছে। এবং এই ব্যাপারগুলো হচ্ছে কি যদি আমি তারপরে আমি কাউকে বলিনি, আমার যে সমস্ত ফ্রেন্ডরা আছে যে অনেকেই হয়তো এটা অন্যভাবে নিতে পারে, আমি সবাইকে একদিন ডাক দিয়ে বললাম যে বাসায় একসঙ্গে থেকে দেখি কি হয়। এবং খুব অদ্ভুত ব্যাপার, সেদিন আমি কিছুই শুনতে পেলাম না, যে ওদেরকে যে বলবো আমি নিজে কিছু শুনলাম না এবং এই ব্যাপারটা কি যে আমার ফ্যামিলিতে এই জিনিসগুলো ছিল। ইনফ্যাক্ট একটা ঘটনা ঘটেছিল, সেই ঘটনা দিয়ে তারপর আমরা ব্রেকে যাই। সেটা হচ্ছে যে আমার নানু তার নাকি এরকম ছিল এবং তিনি বলতেন যে তিনি তার সাথে কথা হয়, রেগুলার জিনদের কথা হয়, জিনদেরা তাকে অনেক হেল্প করে। এবং একদিন তিনি আমার বাসায় আসলেন, বাসায় আসার পরে দেখলাম যে তার পুরো কোটটা ভেজা এবং তিনি বললেন যে তখন অনেক ছোট তখন আমি, তিনি বললেন যে রাস্তার পাশে একটা নোংরা পানির মধ্যে তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, কোনো একটা কথা কাটাকাটি বা এরকম কিছু একটা হয়েছে, তারপর ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। তো ঘটনা যেটা সবাই জানে, সবাই দেখেছে
যে আমার একবার বিজনেসে একটা ঝামেলা হয়েছিল, মানে উনি লিখতেন, লেখার পরে ওনার খুব একটা ঝামেলা হয়েছিল যে যতগুলো বই, সেই বইগুলো সবগুলো এরকম হয়েছিল যে সবগুলো বই ভিজে গিয়েছিল আর কি, ভিজে গিয়েছিল, যার জন্য ওগুলো আর সেল করার মতো ছিল না আর কি। এটা কাভার করার আগে এরকম হয়ে গেছিল। তো এত টাকার ইনভেস্টমেন্ট সবকিছু মিলিয়ে অনেক ডিজাস্টার। এবং সবচাইতে বড় ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে উনি খুবই কষ্ট পেয়েছিলেন। কষ্ট পাওয়ার পরে সারা রাত উনি নামাজ পড়ছিলেন এবং নামাজ পড়ে বলেছিলেন যে আমি এই সমস্যা থেকে চাই, মানে চাই। এবং তিনি বলেছিলেন যে আমাকে একটু হেল্প করো কেউ, মানে এরকম আল্লাহকে বলছিলেন যে হেল্প করো। সকালবেলায় খুব অদ্ভুত একটা ব্যাপার হলো যে সকালবেলায় ঘুম থেকে যখন উঠলেন, তিনি ওঠার পরে অনেক ভোর, জাস্ট অজু করবেন, অজু করার পরে নামাজ পড়তে যাবেন, তার আগে ঘুরে বেড়াচ্ছেন এবং দেখলেন যে বাসার বাইরে যে নেম প্লেট, সেই নেম প্লেটের ওখানে একটা তসবিহ ঝুলছে। এবং তার পরের দিনই ঢাকা থেকে একজন প্রকাশক তাকে ফোন দিয়ে বললেন যে আমরা বইগুলো নিয়ে নিচ্ছি, মানে কাভার থেকে শুরু করে বাকিগুলো আমরা সেল করব। এটা খুবই অদ্ভুত ব্যাপার। এবং এই তসবিটা ওই অত ভোরে কেউ ওঠার কথা, এবং কেউ রাখলেও এই কোইন্সিডেন্সটা কেন হবে যে বাসার নেম প্লেটে তসবি রাখবে কেন? হ্যাঁ, সেটাই, মানে রেখে জাস্ট চলে গেছে। এবং এই জিনিসটা খুবই অদ্ভুত ব্যাপার। এবং আমার মারও এরকম নানা ধরনের সমস্যা হয়। আমার মানে কি বলবো, নতুন যে বাসাটা এখন আছে, সেই বাসাটা একদমই নতুন বাসা, সেই বাসাতে এই ধরনের প্রবলেম হচ্ছে। সো এটা খুবই, মানে আমার কাছে মনে হয় অ্যালার্মিং আর কি। বাসা তো নতুন, এলাকা তো নতুন না, সেটাই। এবং আমি প্রথমেই আশেপাশে জিজ্ঞেস করেছিলাম যে ভাই এখানে কোনো কবর টবর বা এরকম কোনো কিছু ছিল কিনা, কেউ কোনো কিছু বলতে পারেনি। এবং খুবই অদ্ভুত ব্যাপার যে আমি জানি না যে কেন এরকম হয়, এবং জিনিসগুলো না খুবই অদ্ভুত ঘটে। আর আমি যাদের সাথে শেয়ার করেছি তাদের মধ্যে একজন, যিনি এই সমস্ত ব্যাপারে খুবই মানে কি বলবো, যে জাস্ট উনি তান্ত্রিক টাইপের একজন মানুষ আর কি। তাকে আমি বলেছিলাম, উনি জাস্ট চোখ বন্ধ করলেন, চোখ বন্ধ করে জাস্ট চোখটা খুলে তার চেহারাটা বদলে গেল এবং আমাকে জাস্ট বললেন কি যে আমি আর দেখেছি, তুমি কি দেখছো। এবং কি আশ্চর্য, উনি আমাকে বললেন তুমি বলো না, আমি বলি তুমি কি দেখো। হুবহু তিনি আমাকে ওই বর্ণনাটা দিলেন। এরকম একজন মানুষের সাথে আমার পরিচয় হয়েছে একদম। এবং খুব অদ্ভুত ব্যাপার যে উনি ঢাকাতেই সব কাজ, কিন্তু কাজ মানে কি যে উনি আসলে বেসিক্যালি কিছুই করেন না, পড়াশোনা করেন ঘরে বসে বসে। চৌধুরী না, নিজে পড়াশোনা করেন। এবং ওনার বাসায় ঢাকা থেকে বেশ দূরে। উনি ঢাকায় কেন আছেন উনি বললেন যে আছি, হ্যাঁ, এবং আছি, ভালো লাগে এখানে থাকতে। এবং ওনার হোম ডিস্ট্রিক্ট ঢাকায় না। আচ্ছা। এবং উনি ঢাকায় থাকেন, গাবতলী ছাড়িয়ে আরো অনেক দূরে একটা ভেতরে একটা জায়গায় একটা বাসা, সেই বাসাটা নিয়েছেন। এবং ওই বাসাটা ঠিক ঢাকার মতো পরিবেশ না, পুরো অন্যরকম একটা পরিবেশ। এবং ঢুকলেই কেমন মনে হয় যে ঠিক ঢাকায় নাই। আচ্ছা, এরকম একটা জায়গায় উনি একা থাকেন, পুরো বাসাটা একা থাকেন। এবং বাসার প্রত্যেকটা রুম ফাঁকা, শুধুমাত্র ওনার রুমে উনি ফ্লোরিং করে থাকেন এবং নিজে রান্না করেন। এবং নিজে রান্না করে এখানে একটা ঘটনা আমি বলবোই যে আমরা সবাই, আমার যখন এরকম ঘটনা ঘটে তখন আমি তার বাসায় গিয়েছিলাম। আচ্ছা, বাসায় যাওয়ার পরে অদ্ভুত একটা ব্যাপার ঘটলো আমাদের সাথে যে উনি বললেন কি যে আচ্ছা আমি খিচুড়ি রান্না করছি, তোমাদের সবাইকে খাওয়াবো, কারণ আমার সাথে কোনো গেস্ট আসলে বা যে আসলে আমি খাইয়ে দিই। তো আমি বললাম যে ঠিক আছে তাহলে খাই সবাই মিলে। এবং উনি বললেন কি যে আমরা তো হঠাৎ করে গিয়েছি। এবং উনি বের করে বললেন কি ওফো, মাংস তো খুব কম দেখতে পাচ্ছি। এবং আমরা দেখলাম যে উনি জাস্ট মাংসটা গরম করে নিয়ে আসলেন নিজেই। এটা হচ্ছে চিকেন ছিল, এবং চিকেনটা খুবই অল্প পরিমাণে এবং খুবই কম। আমি পিস গুলো গুনি নাই আর কি, কিন্তু আমরা ছিলাম মোটমাট তিনজন মানুষ খাওয়ার মতো না। তো উনি জাস্ট বললেন কি শুরু করি, বিসমিল্লাহ বলে শুরু করি, হয়ে যাবে, এটাতেই হয়ে যাবে, দেখো হয়ে যাবে। আমরা যখন খাওয়া শেষ করি তখন তরকারি বেঁচে ছিল, এবং এটা জাস্ট ছোট্ট একটা বাটিতে তরকারি ছিল, এবং মাঝখানে কিছু নেই। তারপরে আমরা না খেয়ালও করিনি। ঘরে আসার পরে উনি বললেন কি আমি বলছিলাম না যে হয়ে যাবে, তো মনে হয় কেউ একজন সাহায্য করে। খুবই অদ্ভুত ব্যাপার, কিন্তু এই ঘটনাটা ঘটেছিল আমাদের সাথে। তো এই ট্রিকটা কিন্তু অনেক হাউসওয়াইফ জানে। এই ট্রিকটা অনেক হাউসওয়াইফ, এটা কিন্তু কমন। মানে আমার আম্মাকে আমি এটা অনেকবার করতে দেখছি, আমার ফ্যামিলিতে এটা, আমার বাবার সাইড মার সাইড দুই সাইডই আছে, যে এটাকে আমাদের সিলেটি ভাষা বলে সবুর করা। আচ্ছা, নাকি কি যেন একটা টার্ম আছে, মানে
ইফ ইউ গেট ইনটু সিচুয়েশন যেখানে ইউ নো যে আচ্ছা যেটা রেখেছি এটা আসলে সবার হবে না, তাহলে ওদের কি একটা কুইক দোয়া না কি যেন একটা আছে, এটা আমিও শুনেছি, এটা কি নাকি দোয়া আছে, এরকম একটা কি নিয়ত করে না কি যেন এটা করে, এটা ওটা রেজাল্ট হয় যে সবাই পেট ভরে খেয়ে কিছু বেঁচে যায়। এটা কিন্তু একটা এটা হয় এবং আমারও নিজের চোখে দেখা, মানে আমি এবং এই গল্প আমার মানে দাদির কাছেও শুনেছি, আমার মার কাছেও, নানির কাছে, সবার কাছে, মানে এভরিওয়ান হ্যাজ ডান ইট, দে নো হাউ টু ডু দিস। এবং আমার কাছে খুবই অদ্ভুত লেগেছে প্রথমবার যখন তার সাথে কথা হয়েছিল, পুরো ব্যাপারটাই হচ্ছিল সামনাসামনি না, টেলিফোনে, এবং তিনি অনেক কিছুই বলতে পেরেছিলেন, খুবই অদ্ভুত ব্যাপার। যাই হোক, আমরা একটা ব্রেকে যাই, ওনাকে কি একবার আনা যায় না? ওনাকে চেষ্টা করে দেখতে পারি, তবে উনি রাজি হবেন কিনা খুবই খুবই নামটা বললাম না যদি ওটা না চান, মানে সিক্রেট থাকতে চান। হ্যাঁ, সেটাই আমার মনে হয় যে আমরা চেষ্টা করে দেখতে পারি। আমরা একটা গান শুনে আসি, এবং গানটা আজকে মাসুম ভাই আমাদের দেশে তুলে দিয়েছেন গানটা, যে ব্ল্যাক সাব্বাথ একদম পুরোপুরি আছে এখানে। তো আমরা গানটা শুনে আসি। ইন দ্য মিন টাইম আপনারা SMS করুন, এবং আমরা চেষ্টা করবো যে এরপরে আপনাদের কলে যাওয়ার জন্য আর কি। সো আপনাদের যেটা করতে হবে, শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিতে হবে 9840 নাম্বারে। আর ব্রেকে যাওয়ার আগে জাস্ট বলে যাচ্ছি যে ব্রেকের পরে কোন গল্পটা থাকবে। আমি কি আছি অনেক? হ্যাঁ, একদম একদম। 4 জন না 5 জন একবার একটা লিফটে উঠেছিল। আচ্ছা। লিফটে উঠে কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে লিফটে থামছে না, এন্ড দে রিয়েলাইজ ওদের মধ্যে ওয়ান অফ দেম ইজ নট হিউম্যান। ব্রেকের পরে এসে পৌঁছে ঘটনাটা। অলরাইট, আমার কোনো মন্তব্য নেই, আমরা গানটা শুনে। ঘরে বাইরে কাজের ফাঁকে শুনছি সবাই রেডিও উৎসবে সব সময় রেডিও ঘরে বাইরে কাজের ফাঁকে শুনছি সবাই রেডিও উৎসবে সব সময় রেডিও ফুর্তি। ফিরে আসলাম আরো একবার, সাথে নিয়ে ভূত FM। আর ঘড়িতে সময় 12টা বেজে 38 মিনিট। বৃষ্টি কিন্তু হয়ে যাচ্ছে, চমৎকার একটা ওয়েদার এই ধরনের ঘটনা শেয়ার করার জন্য। সো মোবাইলটি হাতে নিন এবং সেখানে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। শুনছেন সবসময় রেডিও ফুর্তি এবং ভূত FM নিয়ে আপনার সাথে আছি আরো অনেক রাত পর্যন্ত। সো যতক্ষণ পর্যন্ত আপনারা থাকবেন ইনশাল্লাহ আমরাও ততক্ষণ পর্যন্ত কন্টিনিউ করব। আর আমি দেখতে পাচ্ছি যে আমাদের সাথে অনেকেই আমাদের SMS দিয়ে শেয়ার করছেন তাদের অনুভূতি। যেমন আমাকে অনেকে নাম লিখছেন না, তবে SMSটা এসছে জয়পুরহাট থেকে। সেখানে একটা জঙ্গল আছে এবং সেই জঙ্গলে বিভিন্ন সময় দেখা যায় যে বিভিন্ন মানুষের রূপ নিয়ে কেউ বা কিছু তাদের পথ আটকায় এবং সামনে চলে আসে, এবং সন্ধ্যার পরে ওই রাস্তা দিয়ে সাধারণত কেউ যেতে চায় না। এরকম ঘটনা ঘটেই থাকে। আমি এটা খুব একটা হয়তো কমন একটা ঘটনা, কিন্তু এটা আপনি যদি এক্সপিরিয়েন্স করে থাকেন তাহলে ডেফিনেটলি আমাদের একটু জানান, তাহলে আমরা আপনার সাথে কথা বলতে পারি। আজমাইন আমাদের SMS করেছেন এবং তিনি বলছেন 2-3 দিন আগে কম্পিউটারে তিনি একটা নাটক দেখছিলেন, এবং সেই নাটকটা দেখার সময় তিনি একটা ক্যারেক্টার দেখলেন, যে ক্যারেক্টারটা দোকানদারের একটা রোল প্লে করছিল, এবং সেইখানে তিনি সেই দোকানদারের রোলে যে ব্যক্তিটিকে দেখতে পেলেন সে গত 8 বছর আগে মারা গেছে। প্রশ্ন হচ্ছে যে নাটকটি কি 8 বছর আগে তৈরি করা নাকি এখনকার? যদি সেটা হয় তাহলে তো ব্যাপারটা খুবই ভয়ঙ্কর। আর যদি 8 বছর আগের মানে 8 বছর আগে না হয়ে থাকে তাহলে ব্যাপারটা তো খুবই নর্মাল। যাই হোক, আমাদের SMS করেছে, আমি নামগুলো অন্তত পড়ি। সজীব SMS করেছেন তুফান, SMS করেছেন আমাদেরকে অগ্নিক, লিঙ্কন, পপি, হাসান, শামীম আজিমপুর থেকে। এছাড়াও SMS করেছেন নাহিয়ান, আরো SMS করেছেন আমাদের বাঁধন, এছাড়াও লিয়া SMS করেছেন আমাদেরকে, এছাড়াও আসাদ, জোনায়েদ, নওরিন, তারপরে রয়, রাজন,
এছাড়াও আমাদের SMS করেছেন অপূর্ব, সঞ্জিত এবং সৈকত সহ আরো অনেক 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 অনেকজন। এবং আমরা জাস্ট মানে সেই জন্য আপনাদেরকে থ্যাঙ্কস জানাবো। এবং আমরা ডেফিনেটলি ট্রাই করছি নেক্সট যে আমরা যে এখন যে একটা ব্রেকে যাবো একটু পরে এই গল্পগুলো শোনার পরে, তারপরে আপনাদের SMS গুলো ডেফিনেটলি আমরা পড়বো এবং কিছু ফোন কল আমরা নেব। আমাদের মধ্যে তো সবাই এখন আছি আমরা। আমরা একটা গল্প এখন আমরা একটা ঘটনা যদি সাকিব ভাইয়ের কাছে শুনি তাহলে কেমন হয়? আচ্ছা গেস্টটা, তাহলে গেস্টদের মধ্যে আরেকজন আছে, তার কাছে একটা গল্প শুনতে পারি না? ওকে আচ্ছা, আমার যে নামটা অনেকে হয়তো মনে নাই বা এরকম কিছু। আমার নাম জাফির। ওকে আচ্ছা, আমি গল্পটা আগে কিছু কথা বলে নিতে চাই। মানে ব্যাপারটা হচ্ছে এই গল্পটা একটা গ্র্যাজুয়াল স্টোরি, মানে নট অনলি সিঙ্গেল স্টোরি। মানে এটার মানে পুরোপুরি ফার্স্টে শুনলে হয়তো বা কিছুটা মনে হতে পারে, বাট এটা চলে আসছে। অ্যান্ড ইটস আ স্টোরি অফ 130 ইয়ার্স। 130 ইয়ার্স আগের একটা স্টোরি, এবং এটা মানে এখনো সেটা রেস্ট চলছে। প্রথমে আমি একদম চলে যাই 130 ইয়ার্স আগের কথা। 130 ইয়ার্স আগে মেনলি আমি একদম ছোটবেলায়, এবং তারপর থেকে আমি থাকতাম হচ্ছে গিয়ে পুরান ঢাকায়। এটা হচ্ছে আপনার চকবাজার এলাকার ওখানে, মানে অনেক ওখানে কিছু পুরান ঢাকায় ব্যবসায়ীরা থাকতেন, অনেক বড় বড় ব্যবসায়ী ছিলেন। এখন আমার নানার দাদা তিনি ছিলেন হচ্ছে গিয়ে আপনার কদম ব্যাপারী বলে তাকে। তিনি অনেক বড় একজন ব্যবসায়ী ছিলেন, ইভেন ইন্ডিয়ার পাটনা এবং বিভিন্ন জায়গা থেকে তার কাছে গুডস আসতো বিভিন্ন রকম। তিনি সেখানে বেশ মানে প্রভাবশালী একজন ব্যবসায়ী ছিলেন মার্কেটের। এখন সেই নানার দাদা আপনার একটা হিন্দু বাড়ি থেকে, একটা হিন্দু বাড়ি ছিল সেখানে। সেই হিন্দু বাড়িটা আপনার ওই বাস্তুশাস্ত্র যেরকম থাকে আর কি ওরকম মেনে বানানো পুরোপুরি, বাট সামহাও কোনো একটা ডিজাস্টার্স কারণে বা কিছু কারণে এটা বিক্রি করে দিতে হয় সেই বাড়িটা। এবং তখন আমার নানার দাদা, দ্যাট মিনস আমার গ্রেট 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 গ্র্যান্ডফাদার, তিনি বাড়িটা কিনে নেন। কিনে নেওয়ার পর তিনি সেখানে একটি দোতলা বাড়ি করেন, সেটা ভেঙে ফেলেন, পুরোনো হিন্দুদের বাড়িটা ভেঙে ফেলেন এবং একটি দোতলা বাড়ি করেন। এবং সেই দোতলা বাড়িটা পুরোপুরি অনেকটা মুসলিম স্টাইলে হয়, বিকজ 130 ইয়ার্স ব্যাক। পুরোপুরি মানে বেশ ভালো একটা বাড়ি। আপনার বাড়িটা গেলে দেখতে পারবেন বেশ মানে আপনার অনেক পিলার গুলো খুব হেভি করে বানানো, আপনার অনেকটা একটা উঠানের মতো জায়গা, কিছু জায়গা বাসা, আবার মাঝখানে একটা বড় উঠান। অনেক সময় দেখা যায় বিভিন্ন মুভিতে যেরকম দেখা যায় একটা সেরকম একটা বাড়ি, মানে অলমোস্ট একটা চারপাশে একটা দুর্গের মতো ঘেরা, বেশ বড় জায়গা নিয়ে করা বাসাটা। ওটা আমার ফ্রেন্ডরা গিয়েছে আর কি, তারা বই করতে পারবে। এখন চারপাশে বেশ ঘেরা এবং এন্ট্রান্স খুব মানে খুবই স্ট্রংলি প্রোটেক্টেড বাসাটা। একটা মাত্র এন্ট্রান্স এন্ড একটাই মাত্র এক্সিট, খুব স্ট্রংলি প্রোটেক্টেড। এই যে প্রোটেকশনের ব্যাপারটা, এটার কোনো রিজন আছে? রিজনটা আসলে একজন ব্যবসায়ী মানুষ তো তার টাকা পয়সার সেফটি, এটা হচ্ছে মেইন পারপাস এরকম প্রোটেকশনের। এখন যে ব্যাপারটা হচ্ছে তার বাসার চারপাশে, আমাদের বাসার চারপাশে এরকম দেয়াল তোলা ছিল যাতে কোনো চোর আসতে না পারে, তার উপর কাচেরই দেওয়া থাকতো। আসলে এই ব্যাপারগুলো বলার মেইন কারণটা হচ্ছে আমার স্টোরির একটা গ্র্যাজুয়াল একটা পার্ট এরকম আসবে যে তখন আমরা এই ব্যাপারটা ইউজ করতে পারবো। মানে মেইনলি যেটা হয়েছিল, কাহিনীতে আমি চলে যাই, এখন আমার কাহিনীটা এখানেই শুরু হচ্ছে। প্রথমে যখন নাকি বাসায় আমার নানার দাদা উঠলেন, তখন সব নর্মাল, এভরিথিং ওয়াজ নর্মাল, কোনো সমস্যা নেই। কিন্তু কিছুদিনের মাথায় আমার নানার দাদি যিনি, মানে আমার গ্রেট 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 গ্র্যান্ডমাদার যিনি, তাকে শি ওয়াজ পজেসড বাই জিন। ওকে, একটা জিন দ্বারা তিনি পজেসড হয়ে যান। এখন সেই পজেশনের মাত্রাটা এরকম ছিল, মানে অনেকে বলে না একদম পজেসড হয়ে গেলে মানে গ্র্যাজুয়ালি পজেসডই থাকে, সবসময় পজেস থাকে, বাট সেটা এরকম না। হয়তো ভালো জিন বলবো না কি বলবো আসলে এটা এখন জাজমেন্ট করার আমার নেই, কিন্তু যেটা কথা যে জিনটা সবসময় পজেস করতো না, সার্টেন টাইম পজেস্ট করে রাখতো। সাপোজ এরকম যে এক সপ্তাহ পর বা 15 দিন পর হঠাৎ তার মধ্যে আসতো। মানে সাপোজ আমরা এখন এটাকে এভাবে করতে পারি যে লাইক সিজোফ্রেনিক টাইপের, মানে একটু অন্যরকম মানে ব্যবহার করা। জিনিসটা ঠিক ওরকম না আর কি, 15 দিন পর হঠাৎ একদিন একটু অন্যরকম ব্যবহার করতেন। এখন তারপরে যেটা হয় সেটা হয়ে যদি থেমে যেত তাহলে তো কোনো ব্যাপারই না, তাহলে অনেক রকম ব্যবস্থা রয়েছে। কিন্তু মেইনলি সমস্যাটা হয় এখানে, তিনি যখন প্রথমবার মতো এরকম হন, তারপরে 2 দিনের মাথায় তিনি হঠাৎ করে, মানে আমি আগেই বলেছি একটু আগে যে আমাদের বাড়ির চারপাশে খুবই মানে একটা প্রোটেকশনের ব্যাপার দেখা যায়। তো একটা মাত্র এন্ট্রান্স, একটা মাত্র এক্সিট, যাওয়ার কোথাও জায়গা নেই। কিন্তু আমার নানার দাদি হঠাৎ করে বাসায় ছিলেন, সবাই ছিল বাসায়, তিনি নাই, পুরোপুরি ডিসঅ্যাপিয়ার্ড।
অ্যান্ড ডিসঅ্যাপিয়ার্ড হওয়ার পর তাকে অনেক খোঁজাখুঁজি করা হয়, কোথাও পাওয়া যায় না। ইভেন সেটা একটা বিজি এরিয়া, কারণ তখন ঢাকার মেইন প্রাণকেন্দ্র ছিল ওই জায়গাটাতে। এখন যেমন ধানমন্ডি যেরকম বিজি, ওখানে তখন খুব বিজি ছিল পুরান ঢাকাটা। সো এভরিবডি নিউ হার, সবাই তাকে চিনত। সো তিনি যদি বের হতেন বাসা থেকে, ডেফিনেটলি কেউ দেখতো, বাড়ির মানুষ আছে তারা দেখতো, কেউ দেখেনি, তিনি রুমে ছিলেন। হঠাৎ করে তিনি পুরোপুরি ডিসঅ্যাপিয়ার্ড, এবং তিনি সেই অবস্থায় পজেস ছিলেন। আচ্ছা, দেন কি হয়, আপনার 4-5 দিন অনেক খোঁজাখুঁজি করা হয়, বাট তাকে পাওয়া যায় না, একদম পাওয়া যায় না, কোথাও পাওয়া যায় না। এন্ড আরো বড় ব্যাপার হচ্ছে কি, সেই সময়টা তো অনেক মেয়েরা অনেক অনেকটা পর্দার মধ্যে থাকতেন। সো তখন একটা ঘরের বাইরে একজন মহিলাকে দেখলে ডেফিনেটলি যে কারোই সন্দেহ হওয়ার কথা, বাট তাকে কেউ দেখতেই পায়নি। সো ডেফিনেটলি এটা খবর হওয়ার কথা, বাট তাকে দেখা যায়নি, পুরোপুরি ডিসঅ্যাপিয়ার্ড। 5 দিনের মাথায় হঠাৎ করে কেউ দেখেনি হাউ শি এন্টার্ড, তিনি হঠাৎ করে তার ঘরের মধ্যে দেখা গেছে তিনি দাঁড়িয়ে আছেন, হঠাৎ করে পুরোপুরি, এবং তার আঁচলের মধ্যে এরকম করা অবস্থায় মাটি, এবং সেই মাটি আশেপাশে সেই পুরান ঢাকা এলাকায় কোথাও পাওয়া সম্ভব না। যে মাটিটা তিনি সঙ্গে নিয়েছিলেন, তিনি সঙ্গে নিয়েছেন, এবং মাটির সাথে আপনার ছিল হচ্ছে গিয়ে পাতার মতো কিছু জিনিসপত্র। এখন সেগুলো নিয়ে কি করেন, তিনি তখনও পজেসড, এবং তার কথাবার্তা অসংলগ্ন। তিনি তখন কি করেছেন, আপনার ঘরের মাঝামাঝি জায়গায় এসে মাটিতে বসে মাটিগুলো ছড়িয়ে দিলেন ঘরের মাঝখানে। আচ্ছা, তিনি তখন বললেন যে তোদের জন্য আমি ধন সম্পদ সোনাদানা নিয়ে আসছি। মাটিগুলো দেখিয়ে আচ্ছা, তার কাছে মনে হচ্ছে সেটা ধন সম্পদ সোনাদানা। ওকে, তিনি এটা বললেন। এটা বলার পর ডেফিনেটলি সবাই খুবই হলো, কি জিনিসটা, ডেফিনেটলি একটা ভয়াবহ ব্যাপার। বাট মাটিগুলো কখনো সংরক্ষণ করা হয়েছিল, ফর সাম রিলিজিয়াস পারপাস অর সামথিং, আই ডোন্ট নো, সাম হয়তো সংরক্ষণ করা হয়েছিল। এখন এই জিনিসটাকে আসলে দেখা হয় কি, আপনার যখন ধন সম্পদের কথা বলে তখন এটাকে ভালো চোখেই দেখে, কারণ অনেকে বলে যে ভালো জিন আপনার ধন সম্পদ বাড়াতে সাহায্য করে, এরকম ব্যাপার আছে। এখন সেই সব কারণেই কিনা আর কি আমি জানি না, বাট তারপর থেকে আমার নানার দাদার একটা ইকোনমিক ফ্লারিশ হতে থাকে, এবং সেই ইকোনমিক ফ্লারিশের এমন হয়েছিল, আমি আপনাকে বলেছিলাম যে ইন্ডিয়ার বিভিন্ন জায়গা থেকে তার কাছে গুডস আসা শুরু হয়, তার সাথে আপনার লিয়াজোর ভিত্তিতে বিভিন্ন জায়গা থেকে গুডস এসে এখানে বাংলার মার্কেটে ছড়ায় পড়ে। এখন সেই ব্যাপারটাও তারপর থেকে স্টার্ট হওয়া শুরু করে, এবং এভাবে আপনার ইকোনমিক একটা ফ্লারিশমেন্ট শুরু হয়। সো ধারণা করা হয় যে সেই যে বলেছিলেন সোনা দানা এখানে নিয়ে আসা, তিনি এভাবে একটা প্রতীকী অর্থে তিনি সেভাবে মাটি এনেছিলেন, যদিও কিন্তু ঠিকই আপনার একটা সৌভাগ্য বয়ে আনতে শুরু করে। তাই তা নিয়ে তেমন কোনো মাথা ঘামানোর প্রয়োজন পড়েনি, কারণ আপনার তারপরে তিনি আবার একদম নর্মাল, তিনি একদম নর্মাল, কমপ্লিটলি ব্যাক ইন ফ্যামিলি লাইফ। বাট সমস্যা ছিল আরেকটা, যে তিনি খাওয়া দাওয়া করতেন খুব কম। আচ্ছা, আর নর্মালি খাওয়া দাওয়া যেরকম করে মানুষ সেরকম একটু কম, আপনার বলতে পারেন যে 2-3 দিনে একবার খান, এরকম খুবই, বাট তার কোনো খাওয়ার প্রয়োজন পড়ে না। এটা কেন এটা কেউ করতে পারেনি, এটা আসলে আমি বলি, এটা আমি তো নিজে বলতেছি, এমন ভাবে বলছি যে আমার নিজের শোনা, আসলে পুরোপুরি নিজের শোনা আর কি। আমার মা শুনেছেন আমার মায়ের একদম মায়ের বাবার কাছ থেকে, তিনি শুনেছেন তার বাবার কাছ থেকে, এরকম একটা চলে আসে আর কি আমাদের সাথে। এখন দেন যেটা হয় সেটা হচ্ছে কি, আপনার এরকম আপনার 1 মাস পর পর তিনি হঠাৎ ডিসঅ্যাপিয়ার হতে থাকেন, আবার 1 বছর পর এরকম গ্র্যাজুয়ালি তিনি ডিসঅ্যাপিয়ার হতেন, এবং মাটি নিয়ে আসতেন প্রত্যেকবার এরকম করে, তোদের জন্য ধন সম্পদ এনেছে, সোনাদানা এনেছে, এটা বলে তিনি আবার অদৃশ্য হয়ে যেতেন। আচ্ছা, নর্মাল লাইফে একবার করে যান, আবার নর্মাল লাইফে ব্যাক করেন। এখন সেটা ঠিক আছে, তারপরে কি হলো, একদম লাস্ট লাইফে এসে, একদম লাস্টে বলা যায় অনেকটা বুড়ো হয়ে গেছেন, সেই সময় এসে তিনি একবার বলেন যে পজেসড অবস্থায় বলেন যে তাকে পুরোপুরি ভাবে একবার নিয়ে যাওয়া হবে, তিনি আর আসবেন না। এটা উনি নিজেই বলছেন, পজেসড অবস্থা, এটা বোঝা গেছে। আচ্ছা, ওকে। তিনি বলছেন যে আমরা তোকে নিয়ে যাবো, আর ব্যাক করবো না, এরকম। তারপরে কি হয়, সবচেয়ে মোস্ট ইন্টারেস্টিং ফ্যাক্ট, এই ঘটনার সবচেয়ে ভয়াবহ যে ব্যাপারটা সেটা ঘটে এখানে, যে আপনার আমি একটু বলতে চাই যে একটু আগে ভাইয়া একটা কথা বলেন, আপনার একজন ফ্রেন্ড ডিসঅ্যাপিয়ার্ড হয়ে গেছেন, একদম সেরকম একদম ডিসঅ্যাপিয়ার্ড। তিনি একবার ডিসঅ্যাপিয়ার্ড হন, এন্ড নেভার, তার ছেলেমেয়েরা কেউ কখনো তার কোনো খোঁজ পায়নি, এন্ড ইট ইজ ট্রু। তার কোনো সৎকার করা হয়নি, তাকে কোনো খোঁজই পাওয়া যায়নি। তারপর তিনি যে একবার ডিসঅ্যাপিয়ার্ড হন, কেউ দেখেনি তাকে, এবং তারপর থেকে তিনি যে মারা গেছেন বা বেঁচে আছেন এখন পর্যন্ত জানা যায়নি।